সংঘবদ্ধ বিজেপির কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেই সংঘবদ্ধ বিজেপি করতে দিলীপ ঘোষকে ব্রাত্য রেখে সংঘবদ্ধ বিজেপি পসিবল নয়। সেই দিলীপ ঘোষকে আবার মূল স্রোতে ফেরাবার জন্যে যে নতুন একটা পরিকল্পনা স্পষ্ট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, আর অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী র্যালিতে দিলীপ ঘোষের এই আমন্ত্রণ খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে দুজন সহকর্মী, অনুপম দা রয়েছে আমাদের সাথে, অনুপম মিশ্র এবং কৌশিক দাস। অনুপম দা, সবার আগেই দিলীপ দা যাচ্ছেন, এই কনফার্মেশন দিলীপ দা দিয়ে দিয়েছেন। 17 তারিখ রাতেই তিনি পৌঁছে যাচ্ছেন। কিন্তু এত বড় একটা সময়, মানে আমি যদি 2024 নির্বাচনের আগে থেকে দেখি, 24 নির্বাচনে খড়গপুর থেকে তাকে সরিয়ে দেওয়া, তারপর তাকে দুর্গাপুরের আসনে নিয়ে আসা এবং তার পরাজয়, এবং তিনি একেবারে অন্তরালে চলে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষকে স্বয়ং প্রধানমন্ত্রী তার প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছেন। এটা দিয়ে একটা স্পষ্ট বার্তা রয়েছে। সেই বার্তাটা কি? দেখো, এই শ্রমিক ভট্টাচার্যের যে লাস্টের কথনটা ছিল যে সংঘবদ্ধ একটা বিজেপিকে আমরা দেখতে চাই, তো এই একটা প্ল্যানিং এবার বিজেপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংঘবদ্ধ হিসেবে তারা কিন্তু এবার 2026-এর ইলেকশনে এগোতে চায়, যেটা কিন্তু এর আগের কোনো ইলেকশনে সেরকমভাবে সংঘবদ্ধভাবে এগোনোটা খুব মুশকিল হয়ে গেছিল বিজেপির জন্য। গত 2024 ইলেকশন যদি আমরা দেখি, 2024-এর আগেই ওনাকে খড়গপুর থেকে সরিয়ে 2024-এ দুর্গাপুর বর্ধমান দেওয়া হলো, কিন্তু ওনার নাম অনেক লাস্টে ঘোষণা করা হলো। টাইম ফ্রেমটা খুব কম ছিল, প্রচারের সময়টা খুব কম ছিল ওনার কাছে। তখন উনি প্রচার করলেন, কিন্তু উনি হেরে গেলেন। তারপরে এই ওনার সরে যাওয়ার ফেজটা দুটো ছিল, গ্র্যাজুয়ালি হয়েছে। একটা ফেজে উনি আস্তে 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 পার্টির থেকে সরতে শুরু করলেন। সেকেন্ড ফেজটা শুরু হলো যখন মে মাসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় দেখা করলেন। সেই ঘটনার পর থেকে কিন্তু বড় বড় অনুষ্ঠানে ওনাকে উনি অনুপস্থিত থাকতে শুরু করলেন, ওনাকে আমন্ত্রণ করা হলো না। আর তারপরে সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো, আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রীর র্যালিটা হলো, সেখানে কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেক বড় বিজেপি নেতা ছিল। সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, দেখলাম যে বিজেপির সবচেয়ে দাপুটে নেতা কিন্তু সেই র্যালিতে নেই। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর এতদিন পরে একটা র্যালি হলো, সেই র্যালিতে দিলীপ ঘোষ নেই। তারপর থেকেই জল্পনা শুরু হলো দিলীপ ঘোষ কী করবেন, কি হবে। দিলীপ ঘোষও একের পর এক স্টেটমেন্ট এলো, সেটা সাসপেন্স বাড়িয়ে দিল। তারপরে শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতি হলেন, সেখানেও ওনাকে দেখা যায়নি। 3টে ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না। এটার মধ্যে এটা তো একটা ক্লিয়ার চেঞ্জ অফ পজিশন, যে দিলীপ ঘোষকে 3টে বড় বড় অনুষ্ঠান, এবং সেই ছবিগুলো আমরা এক এক করে দেখাবো। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভা, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা, তারপর শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সায়েন্স সিটিতে। এই 3টে জায়গাতেই দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন না, তাকে ডাকা হচ্ছেন। এবং তিনি কে? তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। খুব বেশি দূর যেতে হবে না, তিনি কিন্তু মাত্র কয়েক বছর আগে, এবং 2021-এর যে মহারণ, যে নির্বাচন হয়েছিল, সেটাতেও তিনি ছিলেন রাজ্য সভাপতি। তো সেই দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে, এবং দিলীপ ঘোষ তো স্পষ্ট জানালেন যে তাকে অনেক পার্টির অনেক মিটিংয়ে, রাজ্য যে মিটিংগুলো হয় রাজ্য দফতরে, সেখানেও তাকে ডাকা হতো না, তাই তিনি যেতেন না। সুতরাং দিলীপ ঘোষ যে তাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে যে একটু দূরে ঠেলে দেওয়া হয়েছে ক্রমপর্যায়ে, সেটা তো একটা রিয়ালিটি। সেটা পরিষ্কার ছিল পার্টির কাছেও, লোকেদের কাছেও, সবার কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এটা তো অস্বীকার করার এখন কোনো জায়গা নেই। আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হয়েছে পার্টির যে একটা মেন লাইন, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যাচ্ছিল না। গত 1-1.5 বছর ধরে তিনি কিন্তু আস্তে আস্তে সত্যি এরকম অবস্থায় চলে এসেছিলেন যে কোনো প্রোগ্রামেই লাস্ট 2-3 মাস দিলীপ ঘোষকে কিন্তু দেখা যায় না। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছিল, সেটা যেমন ঠিক কথা, যে কিছুটা হলেও তাকে পার্টির মূল ভাবধারা থেকে বা মূল কর্মকাণ্ড থেকে তাকে সরিয়ে রাখা হয়েছিল, ঠিক তেমনভাবেই দিলীপ ঘোষও আহত হয়ে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন, সেটাও সত্যি। একদম, এই দুটোই সত্যি। ঠিক তেমনভাবেই দিলীপ ঘোষ যখন কিছুটা হলো কোণঠাসা, অনেকটাই কোণঠাসা, কিছুটা হলেও নয়, এবং দিলীপ ঘোষ যখন নিজেকে কিছুটা হলেও রাজনৈতিকভাবে অন্তরালে নিয়ে গেছেন, এবং তার ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু যথেষ্ট সক্রিয়, যেটা তিনি বারবার বলেছেন, এবং তিনি এর মাঝখানে বিয়েটাও সেরে ফেললেন। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ শটাং পাড়ি দিলেন দীঘা,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, এবং দিলীপ ঘোষের যে বিবাহ সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠালেন। সো মাচ সো যে দিলীপ ঘোষের স্ত্রীর যে পুত্র বিয়োগ হলো সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্ডোলেন্স পাঠালেন। সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিকদা, একদিকে দিলীপ ঘোষকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো খড়গপুর থেকে, তিনি হারলেন এবং ক্রমশ রাজনৈতিকভাবে তিনি কোণঠাসা বোধ করতে শুরু করলেন বিজেপির অন্দরে। ঠিক সেই জায়গাতেই এটা কি একটা কৌশল ছিল দিলীপ ঘোষ হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ভালো কথা বলা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দীঘা চলে যাওয়া? এটা কি তিনি ইচ্ছা করেই কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে একটা বার্তা দিচ্ছিলেন যে এখনো পর্যন্ত একটা ফ্যান ফলোয়িং রয়েছে, এখনো মিডিয়াতে আমারকে নিয়ে জল্পনা চলে এবং তুখোড় জল্পনা চলে, আমি এখনো সংবাদের শিরোনামে এখনো দিলীপ ঘোষ রয়েছে, তিনি ফুরিয়ে যাননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি পার্টি থেকে ব্রাত্য করা হয় তাহলে দেখো অন্য দল এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা সারাক্ষণ ধরে দিলীপ ঘোষকে একটা ফিলার্স দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, তাহলে অন্য দলে কিন্তু আমার এখনো সেই রেসপেক্টের জায়গাটা রয়েছে, সেইটা কি তিনি বোঝাতে চেষ্টা করছিলেন? একদমই, এটা চূড়ান্ত রণকৌশল। দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা কতটা সেটা দিলীপ ঘোষ বারবার প্রমাণ করতে চাইলেন, এবং দিলীপ ঘোষ কোণঠাসা হয়েছেন দলের মধ্যে মনে করছেন, অন্যদিকে তার যে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সেটাও যে অন্য দলের কাছে রয়েছে সেটাও কিন্তু দিলীপ ঘোষ একবার প্রমাণ করলেন। যে মর্নিং ওয়াক প্রাতঃভ্রমণে গিয়ে বারবার বলা 21শে জুলাই তিনি কি করছেন। এই প্রসঙ্গে আরেকটা জিনিসও বলার দরকার, যেখানে প্রধানমন্ত্রী আসছেন সেই কেন্দ্রটি কিন্তু দিলীপ ঘোষের কেন্দ্র ছিল গত লোকসভায়, এবং সেবারও প্রধানমন্ত্রী এসে দিলীপ ঘোষ কত বড় মাপের নেতা সেটা কিন্তু ব্যাখ্যা করেছিলেন, এবং জনমানুষের সামনেই ব্যাখ্যা করেছিলেন। আর দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষের দিল্লি যাত্রা এবং সেখান থেকে এসে প্রধানমন্ত্রীর মঞ্চে তিনি থাকবেন কিনা এই প্রশ্ন বারবার বঙ্গ রাজনীতিতে আলোচনা হয়ে আসছে, কিন্তু যেটা জানা গেল কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ আলটিমেট থাকবেন, আগের দিন চলে যাবেন। এটা খুব হওয়ারই ছিল, কারণ সরসংঘ চালকের খুব ঘনিষ্ঠ এবং নিজেও একজন সংঘ চালক, তিনি একজন সংঘ চালক, প্রচারক ছিলেন, থেকে তিনি রাজনীতিতে এসেছেন একদম। সেখান থেকে তার দিলীপ ঘোষের সময় রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদ বিধায়ক সংখ্যার গ্রাফ ওপরের দিকে উঠেছে, আমরা দেখেছি ক্রমশ ঊর্ধ্বগামী ছিল, তারপর আবার নেমে গেছে। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব দেখছে দিলীপ ঘোষের সময়কালে বিজেপির একটা বারবারন্ত একটা বুৎপত্তি, একটা উত্থান ছিল, সেটা যাতে আসন্ন বিধানসভা নির্বাচন 26 সালের আর 1 বছরও বাকি নেই, তার মধ্যে যদি দিলীপ ঘোষকে সক্রিয় করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে, উজ্জীবিত করতে, এবং দিলীপ ঘোষের যে মেঠো ভাষা যেভাবে জনসংযোগ তিনি করতেন সেইভাবে যদি পুরনো দিলীপ ঘোষকে আবার ফিরিয়ে আনা যায় এবং বিজেপি যদি আবার নিজের জায়গায় চলে আসে, তাহলে তো বিজেপি না। তাহলে অনুপমদা, তাহলে কি কোথাও বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং আমরা জানি বিজেপির কেন্দ্রীয় অবজারভাররা এতদিন ধরে ছিলেন, তারা তো এখনো রয়েছেন, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে অমিত মালব্য থেকে শুরু করে, আমার প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ তাদের অবস্থানও কি তাহলে বদল দেখতে পাবো? কারণ যারা অবজারভার ছিলেন তারা তো দেখছেন, তারা এই পুরোটাই দেখেছেন, তারা 21 থেকেই ছিলেন। দিলীপ ঘোষের নিজের একটা স্বকীয় রাজনৈতিক ভঙ্গিমা রয়েছে, এবং কেউ সেটাকে পছন্দ করতে পারেন, কেউ সেটাকে অপছন্দ করতে পারেন, কিন্তু যেটা কৌশিকদা বললো মেঠো ভাষা, সেটা অনেকাংশেই মনে হয়েছে এফেক্টিভ।